হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ভূগোলের যে সিলেবাস, তোমার তৃতীয় শ্রেণীর পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী, তার একটা পার্ট হচ্ছে পর্যটন শিল্প। তো এই পর্যটন শিল্প সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলে কিন্তু এই পর্যটন শিল্প থেকে যে রকমের প্রশ্ন আসতে পারে তার উত্তর কীভাবে লিখতে হবে সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো তোমরা একটু শোনো, আশা করছি এই ভিডিওটা পুরোপুরি দেখলে পরে এই টপিকটা সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হবে। তাহলে দেখো, প্রথমে আমি যে কথাটা বলতে চাই পর্যটন শিল্প সম্পর্কে, যে এই পর্যটনের সঙ্গে যুক্ত যে সমস্ত ওয়ার্কাররা আছে তাদেরকে তোমার পিঙ্ক কলার ওয়ার্কার বা গোলাপি কলার ওয়ার্কার বলা হয়। 5টা শ্রেণীতে ভাগ করা হয়। প্রথম যেটা প্রাথমিক কাজের সঙ্গে যুক্ত যে কর্মচারীরা আছে তাদেরকে বলছে রেড কলার ওয়ার্কার। তারপরে তোমার দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ শিল্পের সঙ্গে যুক্ত যারা ব্লু। আর তারপরে দেখো এই তৃতীয় বা পরিষেবামূলক অর্থনৈতিক কাজের মধ্যে আছে তোমার পিঙ্ক। আর দুটো আছে, সেটা হচ্ছে হোয়াইট এবং গোল্ড। ঠিক আছে, তো এই পিঙ্ক কালার অর্থাৎ তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পর্যটন শিল্পটা কিন্তু পড়ে। তাহলে সেই অনুযায়ী আমরা পর্যটনের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মীরা আছে বা যে সমস্ত ওয়ার্কাররা আছে তাদেরকে আমরা পিঙ্ক কলার ওয়ার্কার বা গোলাপি কর্মী বলতে পারি। এবার দেখো, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পর্যটন কাকে বলে। তো পর্যটন জিনিসটা কী বলতো, পর্যটন কিন্তু মানুষের বেসিক নিডসের মধ্যে পড়ে না, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থানে যে 3টে জিনিস আছে তার বাইরে কিন্তু পড়ছে পর্যটন। তো এই পর্যটনটা সমস্ত শ্রেণীর মানুষরা এটাকে অ্যাডপ্ট বা সাস্টেন করতে নাও পারে। যাদের ধরো খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা পূরণ করার পরে কোথাও ঘুরতে যাওয়ার এই সমস্ত জিনিসটাকে আমরা পর্যটন বলতে পারি। তো বর্তমান যে সভ্যতা তাতে কিন্তু পর্যটন শিল্পটা কিন্তু ধীরে ধীরে উন্নতি লাভ করছে। তো দেখো, প্রথম কিন্তু 1811 খ্রিস্টাব্দে কিন্তু তোমার অভিধানিকভাবে ব্যবহৃত হয় তোমার এই পর্যটন কথাটিকে, যেটা ইংরেজিতে বলছে ট্যুরিজম। এই ট্যুরিজম শব্দটি ট্যুর এবং ISM এই শব্দ দুটি সমন্বয়ে গঠিত। উইলিয়াম তোমার থিবোবাল্ট থিবাল্ট 1994 এর মতে এই ইংরাজি ট্যুর শব্দটি লাতিন শব্দ তোমার টোরের এবং গ্রিক শব্দ তোমার টোরানোস থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে LATHE অর সার্কেল। ঠিক আছে, দ্য মুভমেন্ট অ্যারাউন্ড দ্য সেন্টার পয়েন্ট অর অ্যাক্সিস, অর্থাৎ কোনো অক্ষ বা কেন্দ্রবিন্দুর চারিদিকে পরিভ্রমণ সেটাকে বলছে ট্যুর। আর ট্যুরিজম এটা থেকে এসেছে। এবার দেখো, আমরা যদি ট্যুরিজমের আমরা যদি ডেফিনেশন দিতে চাই তাহলে কী হবে, বলছে সাধারণভাবে স্বল্পকালীন সময়ের জন্য মানুষ যখন তার দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার জন্য আমোদ প্রমোদের উদ্দেশ্যে দেশান্তরে চলে যায় তখন তাকে পর্যটন বলে। তবে বিভিন্ন ভৌগোলিক এবং সংস্থা বিভিন্নভাবে পর্যটনকে সংজ্ঞায়িত করেছেন। যেমন জেফার কি বলেছে, তার মতে পর্যটন বলতে তুলনামূলকভাবে ঝঞ্ঝাটহীন এবং দূষণহীন প্রাকৃতিক স্থানে ভ্রমণকে বোঝায়, যে ভ্রমণের নির্দিষ্ট উদ্দেশ্য হলো ওই স্থানের দৃশ্যপট এবং বন্যপ্রাণী এবং উদ্ভিদ এবং ওই স্থানের সাংস্কৃতিক দিকগুলি পর্যবেক্ষণ এবং উপভোগ করা হয়েছে। এরপর দেখো, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সায়েন্স এক্সপার্টস ইন ট্যুরিজম এর মতে পর্যটন হলো ঘরের বাইরে গৃহীত নির্দিষ্ট কার্যাবলী যা পছন্দ দ্বারা নির্ধারিত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার পর্যটন শিল্পের মোটামুটি একটা সংজ্ঞা। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পর্যটন শিল্পের বৈশিষ্ট্যগুলি কী কী। তা দেখো, পর্যটন সাধারণত স্বল্পকালীন সময়ের জন্য হয় এবং অস্থায়ী প্রকৃতির, অর্থাৎ মানুষ যে পর্যটনের জন্য যাচ্ছে সেখানে কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে যাচ্ছে না, তারা কিছুটা সময় সেখানে কাটাবে, তারপরে সেটা আবার কিন্তু তার পূর্বের স্থানে ফিরে আসবে। তারপর দেখো, পর্যটনের মূল উদ্দেশ্য আমোদ প্রমোদ এবং দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পাওয়া। 3 নম্বর হচ্ছে পর্যটনের দ্বারা অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। যেমন ধরো, পর্যটনের সঙ্গে যে সমস্ত গাড়ি অর্থাৎ ড্রাইভাররা ইনকাম করছে, হোটেল ব্যবসায়ীরা ইনকাম করছে, যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানে হয়তো কিছু পাসের ব্যবস্থা আছে, সেখানে কিছু এন্ট্রি ফি আছে, এগুলো সবই কিন্তু একটা ইনকামের মধ্যে পড়ে যায়। এবং তাদের সঙ্গে যুক্ত হয়ে ধরো কিছু ব্যবসায়ী, দোকানপাট, খাদ্য, হোটেল, এগুলো সবই কিন্তু তোমার ট্যুরিজমের মধ্যেই পড়ছে। তাহলে তারা কিন্তু বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করছে। 4 নম্বর হচ্ছে পর্যটন ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায়। 5 হচ্ছে পর্যটন কোনো অঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন ঘটায়। 6 হচ্ছে পর্যটন দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। 7 হচ্ছে স্থানীয় অধিবাসীরা পর্যটনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পরিষেবামূলক কার্যাবলীর সঙ্গে যুক্ত থাকে। 8 হচ্ছে পর্যটন বর্তমানে তোমার শিল্প হিসাবে বিবেচিত হয়, আগে কিন্তু এটা হতো না। 9 নম্বর বলছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যটনের দ্বারা যথাক্রমে জাতীয় ঐক্য এবং বৈদেশিক যোগাযোগ সুদৃঢ় হয়। 10 হচ্ছে পর্যটন কোনো দেশের জাতীয় আয় বৃদ্ধির সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনেও সাহায্য করে। 11 হচ্ছে পর্যটন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচুর কর্মসংস্থান ঘটায়। 12 হচ্ছে পর্যটনের দ্বারা স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প চেতনা প্রভৃতির বিকাশ কিন্তু ঘটে থাকে। তাহলে এই হচ্ছে তোমার পর্যটনের বৈশিষ্ট্য। এবার দেখো, এই যে
পর্যটন কথাটা আছে, তোমার পর্যটন সম্পর্কে আরও কতগুলো কথা আমি এখানে তোমাদের বলতে চাই। বলছে পর্যটন একটি তৃতীয় শ্রেণীর বা প্রগৌণ অর্থনীতিভুক্ত ব্যবস্থা। পর্যটন বলতে বোঝায় আনন্দ, অবকাশ বা ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ করা। বিশ্ব পর্যটন সংস্থা দ্য ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন পর্যটনের সংজ্ঞায়িতে গিয়ে বলেছেন যে ব্যক্তিদের নিজস্ব পরিবেশের বাইরে এক নাগাড়ে অনধিক 1 বছরের জন্য অবকাশ। দেখো 1 বছর, এখানে কিন্তু বলেছে অনধিক 1 বছর। এই সময়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ যখনই আমরা কোনো একটা জায়গাতে 1 বছর বা 1 বছরের বেশি থাকবো তখন সেটাই কিন্তু পর্যটন বলা হচ্ছে না। তাহলে অনধিক 1 বছরের অবকাশ, ব্যবসা বা অন্য কোনো উদ্দেশ্যে গমনকারীগণ পর্যটন উপলক্ষে গড়ে ওঠা অর্থনৈতিক কাজকর্মের মধ্যে প্রত্যক্ষ কর্মী সুযোগ ঘটে হোটেল ব্যবসা এবং পরিবহনে। এছাড়া হোটেলের প্রয়োজনে খাদ্য সরবরাহে, খাদ্যের কাঁচামাল সরবরাহে, পর্যটন কেন্দ্রের প্রয়োজনে বিপণন কেন্দ্রগুলিতে হস্ত এবং কুটির শিল্পের দ্রব্য ব্যাপক চাহিদা থাকায় এগুলিতেও যথেষ্টই কর্মসংস্থান হয়। আঞ্চলিক অর্থনীতি পর্যটনের উপর নির্ভর করে উন্নততর হয়। পর্যটন ক্ষেত্রগুলির জন্য জনপ্রিয় হলো সমুদ্র সৈকতে পর্যটন, পার্বত্য অঞ্চলে পর্যটন, অরণ্য অঞ্চলে পর্যটন, ধর্মস্থানে পর্যটন, ঐতিহাসিক অঞ্চলে পর্যটন, বাস্তুতান্ত্রিক পর্যটন। এছাড়া প্রত্নতাত্ত্বিক এলাকা, চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান প্রভৃতি স্থানও পর্যটনকে কিন্তু আকৃষ্ট করে। তাহলে এই হচ্ছে তোমার পর্যটন সম্পর্কে একটা স্বাভাবিক ধারণা। এরপরে দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে পর্যটন নিয়ন্ত্রণকারী উপাদান বা পর্যটনের ভিত্তিগুলি কী কী। অর্থাৎ কোনো একটা জায়গাতে যে পর্যটন গড়ে উঠছে, হঠাৎ করে তো কোনো একটা জায়গাতে পর্যটন গড়ে ওঠে না, বা পৃথিবীর সব জায়গাতে তো পর্যটন গড়ে ওঠে না। বিশেষ বিশেষ কিছু মানে তার বৈশিষ্ট্য আছে। কিছু কিছু ক্ষেত্রে তোমার ঐতিহাসিক কারণ থাকতে পারে, ধর্মীয় কারণ থাকতে পারে, প্রাকৃতিক কারণ থাকতে পারে। এই সমস্ত কারণে বা এই সমস্ত উপাদানের জন্য কিন্তু তোমার পর্যটন শিল্পটা গ্রো করে। তো দেখো পর্যটন নিয়ন্ত্রণকারী উপাদান বলছে পর্যটন যে সমস্ত প্রাকৃতিক, আর্থসামাজিক, রাজনৈতিক এবং ঐতিহাসিক উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই সব উপাদানগুলিকে সামগ্রিকভাবে পর্যটন নিয়ন্ত্রণকারী উপাদান বলা হয়। এগুলিকে দেখো প্রথমেই এই কতগুলো ভাগে ভাগ করছে। প্রথম হচ্ছে প্রাকৃতিক উপাদান, সামাজিক উপাদান, রাজনৈতিক উপাদান, ঐতিহাসিক উপাদান, ধর্মীয় উপাদান এবং অর্থনৈতিক উপাদান। তাহলে তো টোটাল কটা ভাগে ভাগ করা হলো? তোমার 6টা ভাগে, 1 2 3 4 5 6টা ভাগে ভাগ করা হচ্ছে। এবার প্রাকৃতিক উপাদানগুলিকে দেখো আবার 3টে ভাগে ভাগ করছে: মনোরম জলবায়ু, প্রাকৃতিক শোভা এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য। এই 3টে প্রাকৃতিক কারণে কিন্তু তোমার তোমার পর্যটন কিন্তু গড়ে উঠতে পারে। সামাজিক কারণের মধ্যে কি কি আছে? স্থানীয় ঐতিহ্য, স্থানীয় সংস্কৃতি এবং নতুন পর্যটন কেন্দ্র স্থাপন। এই সমস্ত সামাজিক কারণে কিন্তু তোমার পর্যটন শিল্প গড়ে উঠছে। রাজনৈতিক উপাদান হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং পর্যটন অনুকূল সরকারি নীতি, এটার জন্য কিন্তু পর্যটন গড়ে উঠছে। ঐতিহাসিক উপাদানের মধ্যে কি আছে? রাজধানীর ঐতিহ্য এবং প্রাচীন স্থাপত্য এবং ভাস্কর্য, এগুলোর উপর বেশ করেও কিন্তু তোমার পর্যটন গড়ে উঠছে। ধর্মীয় উপাদান যেমন ধর্মীয় সেবা কার্যে যোগদান, তীর্থযাত্রা, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ, এইখানে কিন্তু তোমার ধর্মীয় উপাদান হিসাবে পর্যটন গড়ে উঠছে। আর অর্থনৈতিক উপাদানের মধ্যে কি আছে? উন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা, মাথাপিছু আয়, জীবনযাত্রার মান, ইন্টারনেট পরিষেবা, হলিডে প্যাকেজ, উপযুক্ত হোটেল এবং লজ পরিষেবা। তাহলে এই হচ্ছে তোমার পর্যটনের উপাদান হয়েছে। এরপরে দেখো আমাদের যেটা করতে হবে, তাহলে পর্যটনের উপাদান বা ভিত্তিগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপর দেখো পর্যটনের শ্রেণীবিভাগ। তাহলে দেখো আমাদের যে পর্যটনগুলো আছে সেই পর্যটনগুলোকে প্রধানত কিন্তু 3টি ভাগে ভাগ করছে। কারা ভাগ করছে? 1984 খ্রিস্টাব্দে ইউনাইটেড নেশনস যে আছে তারা পর্যটনকে 3টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের পর্যটন, অর্থাৎ তারা কি করছে, একটা নির্দিষ্ট জায়গাতে আছে স্থানীয় বাসিন্দা এবং তারা স্থানীয় কোনো একটা জায়গাতে হয়তো সে ঘুরতে যাচ্ছে কিছুটা সময় কাটানোর জন্য, এটা হচ্ছে তোমার স্থানীয় বাসিন্দাদের পর্যটন। অন্তর্দেশীয় অবাসিন্দাদের পর্যটন, অর্থাৎ একটা দেশের থেকে আরেকটা দেশে, মানে একটা দেশের মধ্যেই যখন তোমার আমরা ঘোরাফেরা করছি, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের কিন্তু কোনো পাসপোর্ট লাগছে না, আমরা আমাদের ভোটার কার্ড, আধার কার্ড এগুলো নিয়েই একটা দেশের মধ্যেই যখন পর্যটন করছি তখন সেটাকে বলছে অন্তর্দেশীয় অবাসিন্দাদের পর্যটন। আর আন্তর্জাতিক পর্যটন, দেখো যখনই আমরা আন্তর্জাতিক পর্যটন করব তখন ওই আমাদের পাসপোর্ট, ভিসা এগুলো কিন্তু তখন চলে আসে। বা কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো আমরা যদি নেপাল, ভুটান এগুলোতে যাই তাহলে কিন্তু পাসপোর্ট লাগে না, কিন্তু ভিসাটা লাগে, ঠিক আছে। আবার এর বাইরে যদি আমরা যাই তখন কিন্তু পাসপোর্ট লাগবে। তো এই হচ্ছে যখন আমরা আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্রে যাচ্ছি তখন কিন্তু তোমার এই কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য যেমন পাসপোর্ট, ভিসা এগুলো কিন্তু তোমাদের লাগবে। এবার পাসপোর্ট আর ভিসাটা আমি কি বলি, দেখো পাসপোর্ট হচ্ছে কি বলতো, পাসপোর্ট হচ্ছে তোমার পরিচিতি, যেমন ধরো আধার কার্ড, ভোটার কার্ড যেমন আছে সেরকম পাসপোর্ট হচ্ছে একটা তোমার পরিচিতির কার্ড। আর ভিসা কোনটাকে বলছে, তুমি ওই দেশে বা ওই জায়গাতে গিয়ে কত দিনের জন্য থাকছো, এইটা হচ্ছে ভিসা।
ধরো 1 বছরের বেশি তো থাকা যাবে না, 1 বছর বা 1 বছরের বেশি থাকা যাবে না, তাহলে তার থেকে কম অর্থাৎ কত মাসের জন্য কত দিনের জন্য তুমি ওইখানে যাবে সেটা হচ্ছে তোমার ভিসা। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে তোমার পাসপোর্ট এবং ভিসা। এরপর দেখো আমাদের যে তবে বিভিন্ন ভিত্তিতে পর্যটনকে নানাভাবে ভাগ করা যায়। পর্যটনের ভিত্তিতে কী কী ভাগে ভাগ করছে? অন্তর্দেশীয়, তারপরে অন্তর্মুখী, অভ্যন্তরীণ, বহির্গামী এবং আন্তর্জাতিক পর্যটন। উদাহরণ হিসেবে কি বলছে? যেমন ভারতীয়দের দার্জিলিং, কাশ্মীর, নৈনিতাল ভ্রমণ প্রভৃতি। কোনো অনাবাসী ভারতীয় আমেরিকা থেকে ভারতে পর্যটনের উদ্দেশ্যে আসে। বাঙালিদের দীঘা, পুরী ভ্রমণ প্রভৃতি। তারপর ভারতীয় নাগরিকদের সুইজারল্যান্ডে ভ্রমণ প্রভৃতি। বাঙালিদের ব্যাংক, সিঙ্গাপুর ভ্রমণ প্রভৃতি। এরপর দেখো আছে পর্যটনের উদ্দেশ্যের ভিত্তিতে। এখানে কটা ভাগে ভাগ করছে? একে আবার উদ্দেশ্যের ভিত্তিতে হচ্ছে ইকো ট্যুরিজম, সাংস্কৃতিক পর্যটন, ধর্মীয় স্থানে পর্যটন, স্বাস্থ্য পর্যটন, রোমাঞ্চকর পর্যটন এবং ঋতুভিত্তিক পর্যটন, এই কতগুলো ভাগে ভাগ করছে। এবার সময়ের ভিত্তিতে দীর্ঘকালীন পর্যটন এবং স্বল্পকালীন পর্যটন। পর্যটকের সংখ্যার ভিত্তিতে হচ্ছে মুক্ত ও স্বাধীন পর্যটন, আর হচ্ছে তোমার দলগত পর্যটন বা জনপর্যটন। আর আধুনিক পর্যটন যেটা, সেটাকে আবার 4টে ভাগে ভাগ করছে, বলছে অন্ধকার পর্যটন, সামাজিক পর্যটন, ধ্বংসপ্রাপ্ত পর্যটন, দরিদ্রের সহযোগিতামূলক পর্যটন, আর আছে তোমার পরীক্ষামূলক পর্যটন। অর্থাৎ কোনো একটা জায়গাতে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, হয়তো সেখানে পরীক্ষার জন্য আমাকে মাসখানেক থাকতে হচ্ছে, তখন সেটা হচ্ছে তোমার পরীক্ষামূলক পর্যটন। এটা দেশীয় হতে পারে, অন্তর্দেশীয় হতে পারে। অর্থাৎ আমাদের দেশের অনেক মানুষই কিন্তু ধরো অন্য দেশে গিয়ে চাকরি করছে, তো তার আগে পরীক্ষা দিতে হয়, তো সেগুলো হচ্ছে তোমার পরীক্ষামূলক পর্যটন। তাহলে এই হচ্ছে তোমার পর্যটনের মোটামুটি একটা শ্রেণীবিভাগ। এরপরে দেখো আমাদের যেটা আছে পর্যটনের কতগুলো পার্থক্য। হ্যাঁ, পর্যটনের পার্থক্য কী আছে? অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটনের মধ্যে কী পার্থক্য আছে? অন্তর্দেশীয় মানে দেশের ভিতরে, আর আন্তর্জাতিক মানে তোমার একটা দেশ থেকে অন্য দেশে। তাহলে হচ্ছে যখন কোনো দেশের অধিবাসীরা একই দেশের অভ্যন্তরে পর্যটন করে তখন তাকে অন্তর্দেশীয় পর্যটন বলে। আর আন্তর্জাতিক পর্যটন যখন কোনো দেশের অধিবাসীরা নিজেদের দেশের বাইরে পর্যটন করে তখন তাকে আন্তর্জাতিক পর্যটন বলা হয়। ভারতবাসীর ক্ষেত্রে কাশ্মীরে ভ্রমণ, এটা হচ্ছে তোমার অন্তর্দেশীয় পর্যটনের একটা উদাহরণ। আর ভারতবাসীর ক্ষেত্রে সুইজারল্যান্ডে ভ্রমণ যখন হচ্ছে তখন সেটা হচ্ছে আন্তর্জাতিক পর্যটন। এবার দেখো অন্তর্দেশীয় পর্যটনে প্রশাসনিক অনুমতির প্রয়োজন কিন্তু হয় না, আর আন্তর্জাতিক পর্যটনে কিন্তু প্রশাসনিক অনুমতির প্রয়োজন হয়, যেমন পাসপোর্ট, ভিসা প্রভৃতির কিন্তু প্রয়োজন হয়। এবার দেখো অর্থব্যয়। অন্তর্দেশীয় পর্যটনে অর্থব্যয় তুলনামূলকভাবে কম হয়, আর আন্তর্জাতিক পর্যটনে অর্থব্যয় তুলনামূলকভাবে কিন্তু বেশি হয়। অন্তর্দেশীয় পর্যটনে পর্যটক সংখ্যা বেশি এবং আন্তর্জাতিক পর্যটনে কিন্তু পর্যটক সংখ্যা কম। অর্থাৎ যেহেতু তোমার ইকোনমিক পাওয়ার বেশিরভাগ মানুষের কম, তাই এটাও কম হয়। আবার তোমার যেখানে বেশি তারা কিন্তু বিদেশে যেতে চাইছে। আবার অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে মানুষের ভয় একটা কাজ করে, ইচ্ছা থাকে না, এইসব অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এবার তো অন্তর্দেশীয় পর্যটনে মুদ্রা বিনিময় করতে হয় না, আর আন্তর্জাতিক পর্যটনে কিন্তু মুদ্রা বিনিময় করতে হয়। তাহলে এই হচ্ছে তোমার অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটনের মধ্যে পার্থক্য। এরপর দেখো আমাদের কতগুলো জিনিস জানতে হবে, যেমন ইকো ট্যুরিজম বলতে কী বোঝো? তাহলে ইকো ট্যুরিজম, ইকো মানে ইকোসিস্টেম, আর ট্যুরিজম মানে হচ্ছে আমার এখানে ট্যুরিজম হচ্ছে কোনো একটা স্থানের উদ্ভিদ এবং প্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের কোনো রকম ক্ষতি না করে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে তাকে ইকো ট্যুরিজম বলা হয়। তাহলে বুঝতে পারছো? তাহলে কোনো রকম ক্ষতি না করে যখন পর্যটন শিল্পটা গড়ে উঠছে তখন সেটাকে বলছে ইকো ট্যুরিজম। এই ধরনের পর্যটনে পর্যটকেরা প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্য উপভোগ করে থাকেন। উদাহরণ হচ্ছে কোনো জঙ্গলে ভ্রমণ, এটা হচ্ছে তোমার ইকো ট্যুরিজম। কোনো জঙ্গলে যখন জঙ্গল সাফারি করা হয় তখন তোমার কি হয়? যেমন ধরো তোমরা যদি ডুয়ার্সে ঘুরতে যাও, তাহলে কী বলো তো, ওখানে যখন জঙ্গল সাফারি করবে গাড়িতে, তখন সেই গাড়িতে কিন্তু হর্ন থাকে না। বুঝতে পারছো? তো হর্ন কেন রাখা হয় না? তার কারণ হচ্ছে যাতে তোমার ওইখানে যে তোমার পশু পাখিরা আছে তারা যেন ডিস্টার্ব না হয়। তাহলে এই যে একটা টেকনিক, এই জিনিসটাকে বলছে ইকো ট্যুরিজম। অর্থাৎ তাদের বাস্তুতন্ত্রটাকে ক্ষতি না করে, তাদের প্রাকৃতিক এবং পরিবেশটাকে কোনো রকম ডিস্টার্ব না করে যখন ট্যুরিজমটা গড়ে উঠছে তখন সেটাকে বলছে ইকো ট্যুরিজম। এবার দেখো ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, যেটাকে বলছে UNWTO, বিশ্বের পর্যটন সম্পর্কিত আন্তর্জাতিক মানের পর্যটন সংস্থা, যার সদর দপ্তর হচ্ছে স্পেনে। ঠিক আছে? স্পেনের কোথায়? মাদ্রিদ শহরে কিন্তু অবস্থিত। বুঝতে পেরেছো? এবার দেখো আমাদের এই যে ইকো ট্যুরিজম ছাড়াও আরও কতগুলো কথা আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন ধরো ইকো ট্যুরিজমের পরে কী আছে? হোম স্টে ট্যুরিজম। ঠিক আছে? হোম স্টে মানে ঘরে থেকে, যখন মানে মানুষের ঘরে, হোটেল ধরো কিছু কিছু জায়গাতে থাকে না, হ্যাঁ, যেহেতু তোমার ব্যাকওয়ার্ড কিছু কিছু জায়গা আছে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো, কিন্তু সেখানে
হোটেল ব্যবসা গড়ে ওঠেনি, কিন্তু মানুষ বসবাস করছে। তখন কি হচ্ছে, সেখানে কি হোম স্টে, অর্থাৎ মানুষের হোমকে স্টে করছে পয়সার বিনিময়ে, তারাও কিছু টাকা ইনকাম করছে, আবার মানুষও তার চাহিদাটাকে পূরণ করতে পারছে। তাহলে সেটা হচ্ছে হোম স্টে ট্যুরিজম। বলছে এই ব্যবসায় প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশে স্থানীয় বাড়িগুলিতে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। এতে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি গৃহের অতিথেয়তা উপভোগ করা যায়, গৃহকর্তারও কিছু উপার্জন হয়। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে হোমস্টে ট্যুরিজম খুব জনপ্রিয় হয়ে উঠছে। এবার তো স্বাস্থ্য পর্যটন কোনটাকে বলছে, স্বাস্থ্য পুনরুদ্ধারের আশায় বা দূষণমুক্ত স্বাস্থ্যকর স্থানে কিছুদিন বসবাসের জন্য অনেক ভ্রমণার্থীর আগমন ঘটে। সমুদ্র তীরে, পাহাড় পর্বতে, অরণ্য অঞ্চলে, মালভূমি অঞ্চলের পরিবেশে দার্জিলিং, মানালি, মধুপুর, নেতারহাট প্রভৃতি কয়েকটি স্বাস্থ্য পর্যটন কেন্দ্রের উদাহরণ। এরপর দেখো আছে চিকিৎসা পর্যটন কোনটাকে বলছে। তাহলে চিকিৎসার জন্য যখন পর্যটন করছি, চিকিৎসা ব্যবস্থায় উন্নত শহরগুলিতে রোগ নিরাময়ের জন্য চিকিৎসার সুযোগ নিতে প্রচুর লোক গমন করেন। ভারতের চেন্নাই, ভেলোর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই এবং কলকাতা চিকিৎসার জন্য অন্যান্য রাজ্য এবং পার্শ্ববর্তী দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যায় রোগী এবং তার আত্মীয় স্বজনের থাকা, খাওয়া, পরিবহন ইত্যাদি ব্যবস্থা নিয়ে চিকিৎসা পর্যটন গড়ে ওঠে। এবার দেখো ঐতিহাসিক স্থান পর্যটন, এটা কোনটাকে বলছে, ঐতিহাসিক স্থানগুলি ভ্রমণের জন্য প্রচুর লোক সমাগম হয়। দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানে, যেমন ভারতবর্ষের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এ ধরনের পর্যটনের কেন্দ্র গড়ে উঠেছে। ধর্মীয় পর্যটন, ধর্মস্থানে বা তীর্থক্ষেত্রে প্রতি বছর পর্যটনের আগমন ঘটে, পর্যটকের আগমন ঘটে। পুরী, বৃন্দাবন, কেদারনাথ, বদ্রীনাথ, দাদরা, রামেশ্বরম, কন্যাকুমারিকা সহ ভারতবর্ষের বহু তীর্থক্ষেত্রে প্রচুর পর্যটকের আগমন ঘটে। খ্রিস্টানদের ধর্মীয় কেন্দ্র রোম, ইসলামীয় ধর্মীয় কেন্দ্র মক্কা, বহু ধর্মপ্রাণ লোকের সমাগম ঘটে। এবার শিক্ষা পর্যটন, বর্তমানে উচ্চতর শিক্ষা লাভের উদ্দেশ্যে বহু ছাত্রছাত্রী বিদেশে বা ভিন রাজ্যে বিশেষত ডাক্তার বা কারিগরি শিক্ষার জন্য গমন করে। ভারতবর্ষে এইমস ও আইআইটিগুলিতে ভিন রাজ্য থেকে প্রচুর ছাত্রছাত্রী বিদ্যা লাভের জন্য আসে, বিদেশেও অনুরূপ কারণে বা গবেষণার জন্য ভ্রমণ করে। এছাড়াও কোনো স্থান সম্পর্কে বিশদ জ্ঞান আহরণের উদ্দেশ্যেও শিক্ষার্থীরা ভ্রমণ করে থাকে। তাহলে এই হচ্ছে তোমার শিক্ষা পর্যটন। এরপরে দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক পর্যটনের উল্লেখযোগ্য দেশগুলির নাম লেখো। তাহলে দেখো আমরা আন্তর্জাতিক পর্যটন সম্পর্কে তো জানলাম। এবার দেখো সব দেশে কিন্তু পর্যটন শিল্পটা কিন্তু সমানভাবে বিকাশ লাভ করেনি, অর্থাৎ তাদের প্রথম কথা হচ্ছে ভৌগোলিক অবস্থান, তাদের প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক অবস্থা এইসবের উপর যেহেতু নির্ভর করছে। তো পর্যটনে কিন্তু প্রথম দেশ হচ্ছে 2023-এর পরিসংখ্যান অনুযায়ী তোমার প্রথম হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, ফ্রান্সে তোমার পর্যটক সংখ্যা প্রায় 100 মিলিয়ন। 2 নম্বরে আছে স্পেন, এখানে আছে 85.17 মিলিয়ন। নেক্সট আছে যুক্তরাষ্ট্র, যেখানে 66.48 মিলিয়ন। ইতালিতে 57.25 মিলিয়ন। পঞ্চম স্থানে আছে তোমার তুর্কি বা টার্কি, 55.16 মিলিয়ন। মেক্সিকো 42.15 মিলিয়ন। ব্রিটিশ যুক্তরাজ্য, ইংল্যান্ড 37.22, জার্মানি 34.80 মিলিয়ন, গ্রিস 32.74 মিলিয়ন, অস্ট্রিয়া 30.01 মিলিয়ন। তাহলে এই হচ্ছে তোমার পর্যটনের পরিসংখ্যান গোটা বিশ্বে। এরপর দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে পর্যটনের গুরুত্ব। তাহলে দেখো পর্যটনের গুরুত্ব তো আছেই, প্রথম কি আছে সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব। গুরুত্বগুলো যদি আমরা আলোচনা করি, তো প্রভাবের মধ্যে কি আছে, ইতিবাচক প্রভাব আছে এবং নেতিবাচক প্রভাব আছে। ইতিবাচক প্রভাব কি আছে, সমাজ সংস্কৃতিতে সংস্কৃতির বিনিময় ঘটাতে সাহায্য করে, সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করে, পর্যটন ক্ষেত্রের ঐতিহ্য রক্ষা করতে সাহায্য করে। আর নেতিবাচক কি, অনেক ক্ষেত্রে সংস্কৃতিক ক্ষয় লক্ষ্য করা যায়, আর কি পর্যটক ও স্থানীয়দের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাহলে এই হচ্ছে তোমার নেতিবাচক। এবার দেখো অর্থনৈতিক প্রভাব কি আছে, ইতিবাচক উন্নত অনুন্নত অঞ্চলের মধ্যে মূলধন প্রবাহ ঘটে। 2 নম্বর কি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে দেশের রাজস্ব বৃদ্ধিতে সাহায্য করে। 4 হচ্ছে কোনো অঞ্চল বা দেশে ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটায়। আর নেতিবাচক প্রভাব কি, অধিবাসীদের মধ্যে আয় বৈষম্য সৃষ্টি করে। 2 হচ্ছে অনেক ক্ষেত্রে মুদ্রাস্ফীতির সৃষ্টি করে। 3 হচ্ছে যে পর্যটনের উপর অত্যধিক নির্ভরতা জড়িয়ে থাকে। পরিবেশগত প্রভাব কি বলছে, ইতিবাচক হচ্ছে যে বিভিন্ন স্থানের পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া যায়। 2 হচ্ছে সম্পদ সংরক্ষণের প্রচেষ্টা লক্ষ্য করা যায়। 3 হচ্ছে সংরক্ষিত এলাকার ক্ষেত্রে অর্থ বরাদ্দ থাকে। 4 নম্বর হচ্ছে অনেক স্থানে পরিবেশ বান্ধব বিভিন্ন অনুশীলন লক্ষ্য করা যায়। আর নেতিবাচক প্রভাব কি আছে, বিভিন্ন ধরনের দূষণ এবং অবক্ষয় ঘটায়।
যেমন জল দূষণ, বায়ু দূষণ। 2 নম্বর হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সম্পদের অপব্যবহার এবং ধ্বংস হতে দেখা যায়। 3 নম্বর হচ্ছে অনেক অঞ্চলের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, এমনকি ধ্বংসের মুখেও কিন্তু পতিত হয়। তাহলে এই হচ্ছে তোমার পর্যটনের গুরুত্ব। এরপর দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে পর্যটনের ক্ষেত্র হিসেবে পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং জঙ্গলমহল। তাহলে দেখো পশ্চিমবঙ্গে একদিকে যেমন পাহাড় আছে, অন্যদিকে সমুদ্র আছে। পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য যেখানে কিন্তু পাহাড় এবং সমুদ্র দুটোই কিন্তু বিদ্যমান। তো এখানে দুটো তোমার গুরুত্বপূর্ণ জায়গা, যেমন দার্জিলিং হচ্ছে পর্যটনের জন্য একটা শৈল শহর, পাহাড়ের রানী বলা হয়। হ্যাঁ, তো এই দার্জিলিং সম্পর্কে আলোচনা করব। আর জঙ্গলমহল সম্পর্কে, জঙ্গলমহল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পিছিয়ে পড়া 3টে জেলার নিয়ে গঠিত। তো সেখানেও কিন্তু পর্যটন শিল্প ধীরে ধীরে উন্নতি লাভ করছে, যেহেতু পিছিয়ে পড়া এবং জঙ্গল সংকুল একটা জায়গা, ঠিক আছে, যার জন্য ওর নাম হয়েছে জঙ্গলমহল। তো দেখো আমরা দার্জিলিং সম্পর্কে আলোচনা করছি। প্রথমে ভূমিকাতে কি বলছে যে পাহাড়ের রানী, কুইন্স অফ হিলস আখ্যায় ভূষিত দার্জিলিং হিমালয় এর অন্যান্য প্রাকৃতিক শোভা, তার তুষারাবৃত পর্বতশৃঙ্গ, তোমার পার্বত্য গাত্রে ঘন সবুজ অরণ্য, গ্রীষ্মের রডোডেন্ড্রনের রক্তিম শোভা, গভীর নদী উপত্যকা, অসংখ্য জলপ্রপাত, প্রাকৃতিক ঝোড়া, সবুজ চা বাগিচার চাদর বিছানো, নাতি ঢাল বিশিষ্ট পর্বতগাত্র, ভৃগুতট সুদৃশ্য অভিক্ষিপ্তাংশের যোগাযোগ, গভীর মেঘে ঢাকা উপত্যকা, শৈল শীর্ষে মেঘের আনাগোনা, বরফে মোড়া শৈলশিরায় রোদের সোনালি রূপলি প্রতিফলন, সূর্যোদয় এবং সূর্যাস্তের তুষার শৃঙ্গগুলির রংবদল ইত্যাদি অনবদ্য সৌন্দর্যের দেশি বিদেশি পর্যটকদের বারে বারে দার্জিলিংয়ে নিয়ে আসে। এছাড়া শহরাঞ্চলের উপকণ্ঠে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান, দার্জিলিং চিড়িয়াখানা, মিউজিয়াম, রক গার্ডেন, ওয়ার মেমোরিয়াল, টয় ট্রেন, রোপওয়ে ইত্যাদি মানুষসৃষ্ট নিদর্শনগুলিও অন্যতম আকর্ষণ। এবার দেখো পর্যটনের প্রকারভেদ এখানে কি কি আছে। প্রথম হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম, যেমন তোমার ট্রেকিং, অর্থাৎ পাহাড়ে ওঠা যে এটাকে বলছে ট্রেকিং, ক্লাইম্বিং, রিভার রাফটিং, তারপর তোমার টেন্টে রাত্রিযাপন এবং বিপদ সংকুল পথে গমন ইত্যাদি। ইকো ট্যুরিজম কী কী আছে বলছে অরণ্য বাস্তুতন্ত্র এবং নদী উপত্যকায় পলি, বিশেষত তিস্তা, রঞ্জিত প্রভৃতি নদীগুলির তীরে ভ্রমণ এবং বৃক্ষ, ফুল এবং পশু পাখির সান্নিধ্যে দিবস রাত্রিযাপন। টি ট্যুরিজম কী আছে চা বাগিচার ভূমিরূপের ওঠানামার সঙ্গে সাদৃশ্য রেখে তার বিস্তার ঘটায়, এক অনুপম সৌন্দর্য সৃষ্টি তোমার করে। শ্রমিকদের নিপুণ হতে চা তোলাও ও একটি দর্শনীয় ব্যাপার। অনেক চা বাগিচায় এখন পর্যটনের ব্যবস্থা করেছে, চা বাগানেই থাকার ব্যবস্থা হয়েছে। এবার দেখো হোমস্টে ট্যুরিজম, যেটা কিছুক্ষণ আগেই বললাম, হোমটাকে স্টে করা হয় সেটাকে। এবার তাহলে দার্জিলিংয়ে কীভাবে গড়ে উঠছে বলছে পার্বত্য পরিবেশে নদী উপত্যকায় অরণ্য অথবা চা বাগিচার ধারে স্থানীয় অধিবাসীদের গৃহে আতিথ্য আপ্যায়নের সঙ্গে দিনরাত্রি যাপনের যে আরাম এবং আয়াস এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিতি, তা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। মূলত দার্জিলিং এবং তৎসংলগ্ন অঞ্চলে এই ধরনের প্রচুর হোমস্টে পরিষেবা প্রদানে এগিয়ে এসেছে, এটি সুলভও বটে। এবার দেখো সুলভ হেলথ ট্যুরিজম হচ্ছে দার্জিলিং স্বাস্থ্যকর স্থান হওয়ায় শৈলাবাসগুলিতে বিশ্রাম নিতে এবং স্বাস্থ্য ভালো রাখতে বহু মানুষের আগমন ঘটে। এখানকার নাতিশীতোষ্ণ জলবায়ুতে কিছুদিন থেকে সমতল এবং কর্মব্যস্ত জীবনের ক্লান্তি হ্রাসের ইচ্ছায় বহু মানুষ এখানে বেড়াতে আসেন। কালচারাল ট্যুরিজম বলছে দার্জিলিং বিভিন্ন জাতি এবং উপজাতির আবাসস্থল। লেপচা উপজাতি যারা দার্জিলিংয়ের প্রাচীনতম বাসিন্দা, তারা তাদের জীবনযাত্রায় প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য অনেকাংশেই ধরে রেখেছে। ভুটিয়া জনজাতির নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষা করে চলেছে। গোর্খা জনবসতি ও পার্বত্য পরিবেশে কিভাবে তাদের আর্থসামাজিক জীবনযাত্রা নির্বাহ করে চলেছেন এবং নিজস্ব সংস্কৃতি এবং অর্থনীতি অনুসরণ করে, তাও কিন্তু লক্ষণীয়। এই সাংস্কৃতিক বৈচিত্র্য অনুসন্ধান, অধ্যয়ন এবং উপভোগ করতেও মানুষ আকৃষ্ট হন। এবার থেকে এডুকেশনাল ট্যুরিজম, এটা কি বলছে দার্জিলিং ব্রিটিশ আমল থেকেই তোমার সম্পন্ন শিক্ষা অনুরাগীদের সন্তান সন্ততি কনভেন্টে পাঠদানের জন্য তোমার প্রেরণে উৎসাহ জুগিয়েছিল। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে অনেকগুলি ইংলিশ মিডিয়াম রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে। এছাড়াও রয়েছে বিশিষ্ট কয়েকটি কলেজ। এই উদ্দেশ্যে অভিভাবকদের আনাগোনা, ছেলে মেয়েদের নিয়ে ভ্রমণ, শিক্ষাক্ষেত্রগুলিতে চাকরিতে যোগদানের জন্য শিক্ষকদের দার্জিলিংয়ে আগমন এবং বসবাস দার্জিলিংকে একটি শিক্ষাকেন্দ্রের মর্যাদা দেয়। এটি এডুকেশনাল ট্যুরিজমের উৎসাহ দেয়। এছাড়া দার্জিলিংয়ের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য, তাদের আন্তঃসম্পর্ক ইত্যাদি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য দার্জিলিং অন্যতম একটি শিক্ষামূলক ভ্রমণ কেন্দ্র। এছাড়া বর্ষার 3 মাস অর্থাৎ জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর ব্যতীত সারা বছরই পর্যটনের ভিড় লেগে থাকে দার্জিলিংয়ে। দুর্গাপুজোর ছুটি উপভোগ করতে, শীতে তুষারপাত এবং বরফে ঢাকা শৈলশিরা দেখতে, গ্রীষ্মে ফুলের বিভিন্ন রডোডেন্ড্রনের সমারোহ দেখতে,
বিশেষভাবে পর্যটকদের ঢল নামে পাহাড়ে। সারা বছর প্রায় 5 লক্ষ দেশি বিদেশি পর্যটক আগমন ঘটে। এর মধ্যে প্রায় 5% বিদেশি এবং প্রায় 95% দেশীয় পর্যটক, অর্থাৎ দার্জিলিং প্রতি 100 জন পর্যটকের মধ্যে 5 জনের মতো বিদেশি পর্যটক কিন্তু লক্ষ্য করা যায়। এবার দেখো দার্জিলিংয়ে পর্যটনের ফলে যে অর্থনীতি যেটা আছে সেটা কী বলছে, দার্জিলিং পর্যটন ব্যবস্থা চা শিল্পের পরেই, অর্থাৎ চা থেকে সবথেকে বেশি ইনকাম হয়, তারপরেই কিন্তু হচ্ছে তোমার পর্যটন। হ্যাঁ, বছরে প্রায় 5 লক্ষ পর্যটক এর আগমন ঘটে। প্রতি 100 জন পর্যটকে 5 জন বিদেশি পর্যটক এখানে লক্ষ্য করা যায়। এরপর দেখো এখানে পর্যটনের কিছু সমস্যা আছে দার্জিলিংয়ে, সেটা কি, স্থানের অভাব। বলছে ভরা পর্যটন মরশুমে, পুজোর ছুটিতে, স্কুল কলেজে, গ্রীষ্ম অবকাশে, বিশেষত পাহাড়ে ফুল ফোটার মরশুমে এত বেশি সংখ্যক পর্যটক একসঙ্গে চলে আসে যে হোটেলগুলিতে স্থান অভাব ঘটে। পর্যটকরা চড়া মূল্যে অপেক্ষিত নিম্নমানের হোটেলে থাকতে বাধ্য হন। পরিবেশ দূষণজনিত সমস্যা বলছে পর্যটকদের যথেচ্ছ সচেতনতার অভাবে অতি সুন্দর পাহাড়ি পরিবেশ এখন যত্রতত্র প্লাস্টিক, ফেলে দেওয়া খাবার এবং অন্যান্য পর্যটকের নিক্ষেপে দূষিত এবং দৃষ্টি দূষণ ঘটেছে। রাস্তাঘাটের সমস্যা বলছে সড়ক পথে অতিরিক্ত যানবাহনের চাপে, বর্ষায় জলস্রোতের রাস্তা ভেঙে যাওয়া, ধসের প্রভাবে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়া, রাস্তায় ঘন ঘন গর্ত বা পথহোল সৃষ্টি সুষ্ঠু পরিবহনে সমস্যার সৃষ্টি করে। জাতীয় সড়কগুলিতে প্রায় সারা বছরই নির্মাণ কর্মীরা লেগে থাকলেও অপ্রধান রাস্তাগুলিতেই সরাই এবং মেরামতে আরও নজরদারি এবং নির্মাণকারী নিয়োগ প্রয়োজন হয়। রাজনৈতিক সমস্যা বলছে দীর্ঘ সময় দার্জিলিংয়ের পর্যটন শিল্প রাজনৈতিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘন ঘন বন্ধ, মিছিলে যোগদানের জন্য চাপ, সংকীর্ণ দলীয় রাজনীতির শিকার হয়েছে দার্জিলিংয়ের সাধারণ মানুষ। 80-এর দশকে হিংস্র আন্দোলনে পর্যটন ব্যবস্থা ব্যাপক ক্ষতি হয়েছিল। 2010-এর দশকে কয়েক বছর রাজনৈতিক আন্দোলন যদিও মূলত অহিংস ছিল, কিন্তু ঘন ঘন বন্ধ ডাকার এবং পুনঃ রাজনৈতিক মিছিলের কারণে পর্যটকদের মধ্যে দার্জিলিং ভ্রমণে উৎসাহ কিন্তু ভাটা পড়েছিল। এখন সেটা ঠিকই আছে। এবার দেখো পর্যাপ্ত উন্নয়ন এবং পরিকাঠামোর অভাব বলছে পর্যটনে পরিকাঠামোগত উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক তৎপরতা দার্জিলিংয়ের পর্যটনে ব্যবস্থার উত্তরোত্তর উন্নতি তোমার ঘটাবার সম্ভাবনা কিন্তু রেখে থাকে। এরপর দেখো জঙ্গলমহল, এটা সম্পর্কে পর্যটন শিল্প কীভাবে গড়ে উঠছে একটু আলোচনা করি। বলছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, তাহলে দেখো পুরুলিয়া, বাঁকুড়া এবং তোমার ঝাড়গ্রাম, হ্যাঁ মেদিনীপুরকে ভেঙে ঝাড়গ্রাম করা হয়েছে। এই 3টে জেলাকে একসঙ্গে আমরা জঙ্গলমহল বলি পশ্চিমবঙ্গে। তো দেখো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের দর্শনে পর্বতারোহণে প্রচুর সংখ্যক পর্যটকের আগমন ঘটে। এছাড়া ঝাড়গ্রাম এবং কাঁকড়াঝোড়ের বনাঞ্চল একসময় পর্যটকদের অন্যতম ভ্রমণ স্থান হিসাবে চিহ্নিত ছিল। পরিকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি পেলে এবং প্রচারের যথাযোগ্য ব্যবস্থা করা গেলে জঙ্গলমহলের প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের আকর্ষণে ভবিষ্যতে প্রচুর পর্যটকের আগমন ঘটবে, এ কথা নিশ্চিতভাবে বলা যায়। জঙ্গলমহলের শিল্পের অবস্থা পর্যালোচনা করলে বিস্ময়ের উদ্বেগ হয় যে প্রাকৃতিক সম্পদে, বিশেষত খনিজ এবং বনজ সম্পদের সান্নিধ্যে সম্পদের বিশেষ দৈন্য না থাকা সত্ত্বেও এবং আসানসোল, টাটানগর, বোকারো, রানীগঞ্জ, বার্নপুর এর মতো উন্নত শিল্পাঞ্চলের নিকট সান্নিধ্য অবস্থান সত্ত্বেও জঙ্গলমহল রাজ্যের সর্বাপেক্ষা পশ্চাৎপদ অঞ্চল, অর্থাৎ কাছেই উন্নত অঞ্চল কিন্তু জঙ্গলমহল হয়ে গেছে মোস্ট ব্যাকওয়ার্ড রিজিয়ন হিসাবে চিহ্নিত। কারণ হিসাবে বলা যেতে পারে কাঁচামালের উপযুক্ত প্রাপ্তিযোগ্যতা না থাকায়, বাজার সম্পর্কে বিশ্লেষণমুখী ধারণা না থাকায়, অনেক ক্ষেত্রেই শিল্প সমবায় সংস্থার অনুপস্থিতি, দ্রুত, সহজ এবং সুলভ পরিবহন ব্যবস্থার অভাব এবং বিদ্যুতের ঘাটতি এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতির পরিপন্থী। বর্তমানে সামগ্রিক আর্থিক উন্নয়নের দিকে গুরুত্ব আরোপ করা হচ্ছে। শিল্পের উন্নতি সহজসাধ্য করার ব্যবস্থা করে জঙ্গলমহলের আর্থিক বিকাশকে দ্রুততর হবে, এই বিষয়ে কিন্তু তোমার সন্দেহ নেই। তাহলে দেখো এই হচ্ছে জঙ্গলমহল সম্পর্কে আলোচনা। দেখো আমি যতটা পারলাম তোমার ট্যুরিজম সম্পর্কে আলোচনা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।